ঢুকে গেছে কাঁথি। আর ওয়েদার, রোদ চড়চড় করে বাড়ছে যত দিন বাড়ছে। এখান থেকে আর মোটামুটি 34-35 কিলোমিটার দীঘা। পদ্ম ফুলের চাষ হয়েছে এখানটাতে প্রচুর। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আজ অনেক দিন পর আমি একটা একদিনের ডে আউটে যাচ্ছি। এখন বাজে সকাল 5:30। আমি বেরিয়ে গেছি। আমি যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে। তো থাকার কোনো প্ল্যান নেই, এই জন্যই এত সকালবেলা বেরিয়েছি। এখন বেরিয়েছি পৌঁছাতে প্রায় 10টা। জগন্নাথ মন্দির দর্শন করে আবার আজকের দিনেই আমি ফিরে আসবো। তো একদিনে আপনারা কিভাবে জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন তার পুরো ডিটেল এই ভিডিওটাতে থাকবে। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে দেখলাম একদম বৃষ্টি হচ্ছে না। সকালবেলাটা একটা ব্রাইট সানি ওয়েদার এখন পর্যন্ত বেশ ভালো। আমি সেকেন্ড হুগলি ব্রিজ অলরেডি ক্রস করে গেছি। এখন যাচ্ছি টুয়ার্ডস কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর যাব দীঘার দিকে। তবে জার্নিটা কিন্তু আমার একদিনেরই। আমি আজকেই সন্ধেবেলা ব্যাক করব। এখান থেকে যেতে মোটামুটি 4.5 to 5 আওয়ার্সের মতো লাগবে ম্যাক্সিমাম, সেটাও। তারপর মন্দির দর্শন করে লাঞ্চ করে আবার রিটার্ন। হোপফুলি আমি 12:30টার মধ্যে পৌঁছে মন্দির দর্শন করে তারপর দীঘার অন্য কিছু জায়গাও দেখতে পারবো। ধুলাগড় টোল প্লাজার প্রচুর ভিড়। আজকে সানডে, লোক বেরোচ্ছে, কিছু লোক ঢুকছেও কলকাতা থেকে। এতটা লাইন রয়েছে। এখানে কোনো আলাদা করে ডিফাইন করা নেই কোথায় ট্রাক যাবে, কোথায় কি যাবে, সব একই লাইনে ঢুকে গেছে। বাসও যেখানে, ট্রাকও যেখানে, হ্যাচব্যাকও সেখানে। ডিফাইন করে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়। এখন বাজে 6:30। কলকাতা থেকে অনেক দূর বেরিয়ে গেছি। ইনফ্যাক্ট ধুলাগড় ক্রস করে গেছে, ধুলাগড় টোল প্লাজা। সকালবেলা রাস্তা অনেকটা ফাঁকা থাকে, এই জন্য টার্গেট করেছিলাম যতটা সকালে বেরোনো যায়। তো 5:30 থেকে 6:30, 1 ঘন্টায় ধুলাগড় ক্রস করে গেছি। হোপফুলি 10টার মধ্যে দীঘা ঢুকে যেতে পারবো একটা ব্রেকফাস্ট ব্রেক নেওয়ার পর। জ্যাম খুব একটা পাইনি এখন পর্যন্ত, তো দেখা যাক সামনে কীরকম জ্যাম পাই। তবে আজকে রবিবার, ম্যাক্সিমাম লোক আজ কলকাতা ফিরবে। কলকাতা থেকে বেরোনোর লোক আজকে কম। উলুবেড়িয়া ক্রসিংয়ের কাছে চলে এসেছি, অনেকটাই কম সময়। এখন বাজে 6:48। তো ধুলাগড় থেকে উলুবেড়িয়া আসতে ওই 18 মিনিটের মতো টাইম লাগলো, খুব বেশি না। এখান থেকে কোলাঘাট আর মোটামুটি 15 মিনিটের মতো। তো ম্যাক্সিমাম 7:05-10 মধ্যে কোলাঘাট ঢুকে যেতে পারবো। তারপর ওখান থেকে আবার 1.5 ঘন্টার মতো, না দাদা? 1.5 ঘন্টা, 2 ঘন্টা লেগে যাবে। 1.5 থেকে 2 ঘন্টা কোলাঘাট থেকে দীঘা পৌঁছাতে লাগবে। তো কোলাঘাটে আগে ব্রেকফাস্টটা করতে হবে, যদিও অনেক সকাল, বাট এখানে ছাড়া আর ব্রেকফাস্টের অপশান নেই। আর ব্রেকফাস্টের অপশান একদম
সোজা দীঘা গিয়ে। তো এখানে একটা ব্রেক নেওয়া দরকার। জাস্ট উলুবেড়িয়া ক্রস করলাম। উলুবেড়িয়ার এই মোড়টা প্রচণ্ড জ্যাম হয় অন্য সময়, মানে যত দিন বাড়বে হয়তো হবে, কিন্তু এখন একদম স্মুথ ফাঁকা, কোনো অসুবিধাই হলো না বেরিয়ে আসতে। ক্রস করছি কোলাঘাট ফ্লাইওভার। যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ট্রেনের ট্র্যাক রয়েছে পরপর দুটো। তাড়াতাড়ি ইনফ্যাক্ট ক্রস করে গেলাম। প্রচুর লোক এখানে বাইক রাইডে এসেছে এত সকাল সকাল। কিছুক্ষণ কাটিয়ে তারপর চলে গেল। কোলাঘাট ফুড প্লাজায় ঢুকে গেছি। জাস্ট বাদিক থেকে রেস্টুরেন্টগুলো শুরু হয়েছে। আমার ডান দিকে অ্যাকচুয়ালি শেরে পাঞ্জাব, বাট শেরে পাঞ্জাবে যাব না, যাচ্ছি নিউ তারামা হোটেল। আমি কোলাঘাটের দিকে বা এদিকে আসলেই একটাই হোটেলে ব্রেকফাস্ট করি বা লাঞ্চ করি বা খাওয়া দাওয়া করি, সেটা হলো নিউ তারামা হোটেল। একদম হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন সামনেই আর একটু যাওয়া যাক। শুরু হয়ে গেছে অলরেডি। কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে যে বাসগুলো এসেছে তারাও এখানেই দাঁড়াবে। মানে সকালবেলা অলমোস্ট 5:30 থেকে বাস ওখানে ছাড়তে শুরু করে। তো চলে এসেছি নিউ তারামা হোটেলে। আছে সকাল সকাল লোক আছে। চট জলদি ব্রেকফাস্ট সারবো এখানে। বাজে এখন 7:13। আমার ফোরকাস্ট ছিল 7:10 মধ্যে পৌঁছে যাবো। 7:13। তো চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, করে তারপরে আবার ব্যাক করছি। ব্রেকফাস্টের অপশান এখানে প্রচুর রয়েছে। ওখান থেকে আমি অর্ডার করলাম কচুরি আর সবজি, ভেজ সবজি। এছাড়াও এখানে আলু পরোটা রয়েছে, ব্রেড বাটার রয়েছে, ইডলি সাম্বার রয়েছে, ধোসা রয়েছে, মশলা ধোসা, প্লেন ধোসা, অনেক কিছু রয়েছে। তো ধোসা এখানে অনেকবার খেয়েছি, আলু পরোটাও খেয়েছি। তো এবার কচুরি সবজিটা ট্রাই করছি। খিদে পেয়ে গেছে প্রচণ্ড। 4 পিস কচুরি আর সবজি দিয়ে নেবে হলো 60 টাকা। কচুরি ওই ডালও পাওয়া যায়, সেটার দাম হলো 70 টাকা। আমি যদিও সবজিটাই দিয়েছি। তো দেখা যাক কীরকম হয়। লোক খুব বেশি নেই, তবে হ্যাঁ বেশ হাইজেনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আর ব্রেকফাস্টের সময় এখানে সব রেডি থাকে, গরম গরম পাওয়া যায়, তো অসুবিধা হয় না। সেই জন্য আমি পছন্দ করলাম কচুরি সবজিটাই। নন্দকুমারের পর থেকে রাস্তা সিঙ্গেল লাইন হয়ে যাবে, তো এখান থেকে গাড়ি অনেকটাই স্লো হবে। বোথ ওয়েতে গাড়ি আসবে, তো একটু তো স্লো হবেই। সিগন্যাল আইল্যান্ডটা পুরোটা ঘুরলাম, ঘুরে তারপরে এবারে যাব। এখানে টুকটাক 3টে সিগন্যাল পড়ে টোটাল। কলকাতা থেকে দীঘা যাওয়ার যে বাসগুলো ছেড়েছে সকালবেলা, সব এখানেই দাঁড়িয়ে আছে এখন। এখান থেকে কিছু যাত্রী নেবে ওরা। হলদিয়া তো এখান থেকেই যায় দাদা? হ্যাঁ, তো আমার বাদিকে হলো হলদিয়া, সামনে আমি যাব দীঘা। এই হলো দীঘার রাস্তা, এখানে সিগন্যাল, এইদিকে দীঘা যাব এইদিকে। আর এইটা হলো হলদিয়ার রাস্তা, সোজা হলদিয়া চলে গেছে। আর এদিকে আমি ঘুরে গেলাম দীঘা, মানে আমাদের পূর্ব মেদিনীপুর।
একটু কনজেস্টেড এরিয়া, এখানে একটু সাবধানে চালাতে হবে। সো নন্দকুমারের বোর্ড দেখা যাচ্ছে এদিকে। কাঁথির একদম কাছাকাছি চলে এসেছি। তো এখানে রোড সাইড প্রচুর ডাবের দোকান আছে। তো ঠিক করলাম এখানে একটা জায়গা থেকে ডাব খাবো। তো সেই মতোই একটু দাঁড়িয়ে ডাব খাই, খেয়ে তারপরে সামনের দিকে এগোবো। একটা দোকান পাওয়া গেছে এখানে, এখানটাতে দাঁড়িয়ে ডাব খাওয়া যাক। দারুণ সুন্দর ওয়েদার কিন্তু বাইরে, সেটাও একটু দেখাবো, চলুন। নামবো? তো এসে গেছি ডাবের দোকানে। দিদি ডাব কত? কোনটা 60 কোনটা 70? 60 টাকা হবে, 70 টাকার বড়। এটা তো ঘটে দেওয়ার ডাব। 70 টাকাটা খাও, জল খেয়ে পয়সা দেবে। ভালো হেভি জল। আর শ্বাস নেই? হ্যাঁ, শ্বাস হবে। শ্বাসও হবে? তো আমাকে একটা শ্বাস দেখে দাও না। হালকা শ্বাস দেবো না একটু মোটা শ্বাস? না, একটু কাঁচা শ্বাসই দাও, মোটা শ্বাস খাবো। হ্যাঁ। তো ডাবের দাম এখানে প্রচুর, আমাদের কলকাতায় ডাবের দাম কম। এখানে ডাবের দাম শুরু হলো 60 টাকা থেকে, 60 টাকা 70 টাকা এরকম দাম বলছে। আমি বেসিক্যালি একটা শ্বাস দেখে ডাব দিতে বললাম। ওর দাম কত নেবে? 70 টাকা নাকি শ্বাসওয়ালা ডাবের দাম। জায়গাটা একটু দেখাই। বর্ষার জল, চাষ হচ্ছে এখানে, ধান লাগাচ্ছে, পুরো ভরে রয়েছে এই জায়গাটাতে জল। ঢুকে গেছি কাঁথি, আর ওয়েদার, রোদ চড়চড় করে বাড়ছে যত দিন বাড়ছে। এখান থেকে আর মোটামুটি 34-35 কিলোমিটার দীঘা। বোর্ড বলছে আর 33 কিলোমিটার ক্রস করতে বেশিক্ষণ টাইম লাগবে না। লাস্টের দিকে একটু জ্যাম ছিল। এখন বাজে 9:48। আশা করি 10:30টার মধ্যে ঢুকে যেতে পারবো। কাঁথি বাস টার্মিনাস আমার বাঁদিকে, যেখানটায় বাসগুলো সব দাঁড়ায়। বেশ বিজি একটা জায়গা এখানটা, হ্যাপেনিংও বটে। হোটেল, রেস্টুরেন্ট, লজ সবই দেখতে পাচ্ছি এখানে আছে। একদম সিটির মেন জায়গায় রয়েছি। একটু গাড়ির চাপ আছে হালকা। চলে এসেছি একদম দীঘা গেট। বৃষ্টির জন্য একেবারে ভয়াবহ অবস্থা এখানটা, অত ভালো করে ক্যাপচার হচ্ছে না। এই আমাদের বিশ্ব বাংলা দীঘা গেট ক্রস করে আমরা ঢুকে গেছি আলটিমেটলি দীঘা। যেরকম বৃষ্টি হচ্ছে তাতে ছাতা নিয়ে ঘুরতে হবে। ভেতরে, মন্দিরের ভেতরে, তো মন্দিরের ভেতরে যতদূর জানি শুধু মোবাইল অ্যালাউড। কোনো রকম অ্যাকশন ক্যামেরা, ভিডিও ক্যামেরা, DSLR এগুলো একদম মন্দিরের ভেতরে অ্যালাউড না। এছাড়া দেখি গিয়ে কী আর রুলস আছে। তবে মন্দিরের ভেতরে ফটো তোলা যাবে, ভিডিও করা যাবে মোবাইল দিয়ে। আমি মোবাইলটাই নেব, কিন্তু ভেবেছিলাম ঝাড়া হাত পায়ে যাবো শুধু মোবাইল নিয়ে। কিন্তু এখন যেটা করতে হবে সেটা হলো ছাতাটাও সঙ্গে নিতে হবে। এই বৃষ্টিতে কতটা দেখতে পাবো সেটা বুঝতে পারছি না। সো নেমে গেছি মন্দিরের দিকে। লাইন আছে একটু, হালকাই লাইন, খুব বেশি না। মন্দিরের দিক দিয়ে ঢুকে অনেকটা যেতে হবে এখনো। ভিড় মোটামুটি আছে, রবিবারের দিন ভিড় তো একটু থাকবেই। এই হলো মন্দিরের গেট, এটা 6 নম্বর মন্দিরের গেট।
ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। 6 নম্বর গেট। মোবাইল অ্যালাউড আছে, তবে ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নেই। বাইরে থেকে ভিডিও ফটোগ্রাফি যা খুশি করা যাবে, ভেতরে মোবাইল অ্যালাউড নেই। আর এখানে কোনো রকম ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, গোপ্রো কিছু অ্যালাউ না। আমি জানতাম, তাই গোপ্রো অলরেডি আমি গাড়িতে রেখে এসেছি। জুতো রাখার জায়গা এখানে আছে, যদিও সব থেকে ভালো হয় আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে জুতোটা গাড়িতেই ছেড়ে আসা, যেটা আমি করেছি। আমি গাড়িতেই ছেড়ে এসে খালি পায়ে এসেছি। দুর্দান্ত সুন্দর ওয়েদার, দেখাই। এই বছর অক্ষয় তৃতীয়ার দিন দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। তারপর পলিটিক্যাল প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, পুরী জগন্নাথ মন্দিরের সাথে কম্প্যারিজন হয়েছে। তো আমি বলি রাজনীতির জায়গায় থাক, আমরা এসেছি ঘুরতে। ধর্ম, ভগবান এগুলো সব রাজনীতির অনেক ঊর্ধ্বে। পদ্ম ফুলের চাষ হয়েছে এখানটাতে প্রচুর। অলরেডি 2টো গেট ক্রস করে এসেছি, এবার 3rd গেটটাতে যাচ্ছি। গেটগুলোর ভেতরে, প্রত্যেকটা গেটের ভেতরে একটা ছোট ছোট করে মন্দির আছে। ওখানে ক্যামেরা অ্যালাউ করছে না, ইনফ্যাক্ট মোবাইল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিও অ্যালাউ করছে না। আমি জানতাম যে মোবাইল ভিডিওগ্রাফি অ্যালাউ করবে, সেটাও করছে না। কিন্তু বাইরের যে জায়গাগুলো আছে সেগুলোতে মোবাইল অ্যালাউড, ইনফ্যাক্ট ফটোগ্রাফিও অ্যালাউড। এইটা হলো মেন জগন্নাথ মন্দিরের দরজা, এইটা মাঝখানেরটা। আর এগুলোতেও প্রচুর ঠাকুর আছে, আমি আস্তে আস্তে যাব। তবে 3টে গেট পেরিয়ে তারপরেই একটা গেটে এসে মেন ঠাকুরের মূর্তি। সামনে একটা গেট। এই গেটগুলোর ভেতরে কিন্তু একদমই মোবাইল অ্যালাউ করছে না। প্রচুর জায়গা নিয়ে দেখুন এই পুরোটা জায়গা। এখনও ওই দিকে একটা গেট রয়েছে। আমি 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি। 6 নম্বর গেটটার সামনেই একদম পার্কিং। মন্দিরের টাইমিংটা একটু বলে দিই। মন্দির খোলে হলো সকালবেলা 6টার সময়, খোলা থাকে দুপুর 1টা পর্যন্ত। আবার খোলে 3টের সময়, খোলা থাকে হলো রাত্রি 8টা পর্যন্ত। এই হলো মন্দির খোলার টাইম। মন্দিরে প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না। পার্কিং যেটা আছে 6 নম্বর গেটের সামনে, ওটা কিন্তু একদম ফ্রি পার্কিং, ওটাতে কোনো পার্কিং ফিজ লাগে না। এছাড়া এখানে জুতো রাখারও জায়গা আছে। জুতো নির্দিষ্ট স্থানে রাখাই ভালো, কারণ অনেক জায়গায় উল্টোপাল্টা গেটের সামনে লোকজন জুতো রাখছে, যেখান থেকে কিন্তু জুতো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। একটু এগিয়ে যাই, সামনের দিকটাতে কি আছে দেখি। এখানে একটু লাইন পড়েছে। প্রসাদের লাইন, এটা অনেক দূর থেকে লাইন দিয়ে এসেছে। এখানে ঠাকুরের মহাভোগ পাওয়া যাচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে কন্টেনার করে, 100 টাকা করে দাম নিচ্ছে।
লাইন দিয়ে প্রসাদ পাওয়া যাচ্ছে মন্দিরের একদম লাস্টে। ভোগ নিয়ে এসেছি, বৃষ্টি পড়ছে, খুব জোরেই বৃষ্টি পড়ছে। ইনফ্যাক্ট আমি বেরিয়ে যাচ্ছি, গাড়ির দিকে যাব, কারণ আমার বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলে হবে না, বিকজ আমি একটু বিচে যাব, তাই বৃষ্টিতে ভিজে ভিজে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। খালি পায়ে অনেকক্ষণ হাঁটছি, বেশ ভালো লাগলো জগন্নাথ মন্দির। তবে ভোগটা অপশনাল, খিচুড়ি ভোগ দিচ্ছে লাইন দিয়ে অনেকক্ষণ, অনেকটা পুরীর কনসেপ্ট, 56 ভোগ যেটা ওখানে দেয় সেরকমই। এটা হলো ব্যাক সাইড। বৃষ্টিটা একটু ডিস্টার্ব করে দিল, আদারওয়াইজ ঠিকই ছিল। তো এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, এরপর একটু বিচে যাব, ইচ্ছে আছে, তারপর লাঞ্চ করব, তারপর এখান থেকে কলকাতার দিকে যাব। আমার কিন্তু বেশ ভালো লাগলো। আমরা এই কন্ট্রোভার্সিতে না গেলেই ভালো, কি পুরীর মন্দির ভালো না এখানের মন্দির ভালো। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে একটু বিচের দিকে যাব ভেবেছিলাম, কিন্তু নিউ দীঘা ওল্ড দীঘা দুটো বিচেই এত রাশ, এত ক্রাউড, তো আমি বেছে নিলাম ওশিয়ানা। নতুন বিচ করেছে ঢেউসাগর পার্কের ঠিক পাশেই, তো এটাতেই আসলাম। গাড়ি পার্কিং করেছি, গাড়ি পার্কিংয়ের কোনো রকম ফিস এখানে লাগে না। সামনে থেকে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, আবার নিচে নামতে হবে। এই জায়গাটা ম্যানমেড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানটা ভালো লাগছে। আগে দেখেছিলাম ওশিয়ানা হচ্ছে, কিন্তু আসা হয়নি, এই প্রথম। দেখা যাক গিয়ে কেমন লাগে। কার পার্কিংয়ের জায়গা আছে এখানে, ফ্রি পার্কিং, পার্কিংয়ে কোনো চার্জ লাগে না। ওশিয়ানা বললেই হবে, জাস্ট ঢেউসাগরের পাশেই। এখান থেকে ইচ্ছে আছে বেরিয়ে একটু ঢেউসাগরটা যাব, কীরকম করেছে দেখতে। এই সিঁড়ি, এখান দিয়ে ওপরে উঠতে হবে, উঠে প্রবাবলি আবার নামতেও হবে। দেখে যা মনে হচ্ছে ওশিয়ানা কিন্তু দারুণ করেছে, শুধু একটু হাঁটার একটু বেশি, উঠে আবার নামা। বাট বর্ষার দিনের সমুদ্র জাস্ট ওয়াও। এই বিচটা একদম ক্রাউডেড না, নিউ দীঘা বিচ থেকে অনেকটা দূরে, আর উদয়পুর থেকেও আরও আগে। উদয়পুর যেমন ভীষণ ক্রাউডেড এখন, এই বিচটাতে এসে একটু দাঁড়ানো যাবে, একটু বসা যাবে। ধরুন দেখি কীরকম বানিয়েছে, যদিও সেরকম ক্রাউডেড না, লোকজন অত বেশি নেই, দোকানপাটও অত বেশি নেই। স্নান করার জন্য, হ্যাঁ স্নান করার জন্য নামা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে উদয়পুর বিচ, উদয়পুর সি বিচ, ওখানে যে ক্যানোপিগুলো রয়েছে সেটা। আর এটা হলো ওশিয়ানা, আর অনেকটা দূর এদিকে আছে হলো নিউ দীঘা সি বিচ। লাঞ্চ করতে চলে এসেছি ওল্ড দীঘাতে। রেস্টুরেন্ট হোটেল এখানে প্রচুর আছে। আমি ঢুকবো পূর্বাশা রেস্টুরেন্ট, একটু ফাঁকা, একটু হাইজেনিক বা পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, সেই জন্য এদিকেই যাওয়া যাক। আমি এসেছি পূর্বাশা রেস্টুরেন্টে খেতে। এখানে থালি সিস্টেম তো আছে, এছাড়া আলা কার্টও আছে, তবে শুধু দুপুরবেলা তো সবাই থালিই নিচ্ছে। তো আমি একটা চিকেন থালি নেবো। এখানে চিকেন থালির দাম নিচ্ছে 170 টাকা। দেখা যায় কী কী দেয়। এই হলো এখানকার মেনু। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ একদম যাচাই, ভাত ডাল সবজি যা লাগবে আবার দেবে, তো যথেষ্ট কোয়ান্টিটি প্রথমেই দিয়েছিল।
আর দরকার ছিল না। আমি একটু মার্কেটটাতে এসেছি, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা, কারণ অনেকদিন বাদে তো দীঘা এলাম। যদি কিছু পাওয়া যায়, আমি একটু কাজু খোঁজ করছি, যদি ভালো কাজু পাই তাহলে নেব। আর সামনে বিচটাও একটু দেখবো। 2টো বেজে গেছে, ফেরার সময় টার্গেট আছে মেরিন ড্রাইভ রোড দিয়ে ফেরা, তো ভিউটা একটু এনজয় করার ইচ্ছে আছে। মেরিন ড্রাইভ হওয়ার পর আর এদিকে আসা হয়নি। ন্যাশনাল কাজু সেন্টার থেকে কিছু কাজু কিনলাম, কাজু পেস্তা আর কাজুর বরফি কিছু কিনলাম। এখানে অনেকদিন পর এসেছি তো একটু নিয়ে গেলাম, বেশ ভালো কোয়ালিটির কাজু, 1000 টাকা করে কেজি। তো দীঘার ওয়েদার, এতক্ষণ হচ্ছিল বৃষ্টি, এখন প্রচণ্ড রোদ। এই হলো ব্যাগ যা আমাকে দিয়েছে। আমি এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি, যেখানে গাড়ি রেখেছে। তো এখান থেকে এখন বেরোবো। 2টো বেজে গেছে, কলকাতা পৌঁছাতে পৌঁছাতে প্রায় তো 9টা বাজবেই মিনিমাম, দেখা যাক। সো একদিনের দীঘা সফর শেষ। আমি এখন দীঘা থেকে বেরোচ্ছি, ফেরার সময় ফিরবো মেরিন ড্রাইভ দিয়ে। 2টো বেজে গেছে, প্রায় 2:40-এর মতো বাজে। 8টার মধ্যে কলকাতা এক্সপেক্টেড ঢুকে যাব। যখন এসেছি তখন মেরিন ড্রাইভটা দেখা হয়নি, সেদিক দিয়ে আসেনি, তো এই জন্য ফেরার সময় ভাবছি মেরিন ড্রাইভ হয়ে যাব। রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম এখন। দীঘার ওয়েদার বোঝাই যাচ্ছে না, যখন এসেছি মুষলধারে বৃষ্টি ছিল, বেশ ভালো ওয়েদার ছিল। এখন চড়া রোদ, গরম লাগছে, ঘাম হচ্ছে। লাঞ্চ হয়ে গেছে, এখান থেকেই লাঞ্চ করে নিয়েছি। তো চলুন এখন আবার একদম মেরিন ড্রাইভে গিয়ে দেখা হচ্ছে। এই হলো মেরিন ড্রাইভের রাস্তা, যার নাম দিয়েছে সৈকত সুন্দরী। ঢুকে গেছি, ন্যারো লেন, তবে সিঙ্গেল লেন। অপোজিট থেকে কোনো গাড়ি আসলে, না আমার মতো যদি নতুন ড্রাইভার হয় তাহলে ঢুকেই দেবে। এটা পুরো মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর 3টে বিচকেই কভার করবে। এই জায়গাটা না দাঁড়িয়ে জাস্ট পারা যাচ্ছে না, অসম্ভব সুন্দর একটা ভিউ। সমস্ত বিচটা পুরো কভার করেছে, শঙ্করপুর থেকে স্টার্ট করে মন্দারমণি, তাজপুর, পুরো বিচটা কভার করেছে। আর এখানটাতে দাঁড়িয়েই আপনার অর্ধেক সময় কেটে যাবে। দূরে দেখা যাচ্ছে শঙ্করপুর বিচ, এদিক দিয়ে সোজা এসেছি, আর এদিকে সোজা চলে গেছে তাজপুর এবং মন্দারমণি। কি ভিউ এখানে! মন্দারমণির মোহনার কাছে চলে এসেছি আস্তে আস্তে, মানে অনেকটাই গাড়ি নিয়ে এসে। এই জায়গাটা এতখানি সুন্দর লাগছে, দাঁড়ালাম। দারুণ সুন্দর জায়গা, প্রচুর 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 হোটেলের অ্যাড এখানে রয়েছে। মন্দারমণি এই ব্রিজটাও নতুন করেছে। এই ব্রিজটা উঠতে গিয়ে দেখলাম ব্রিজটার নাম দিয়েছে জলধা ব্রিজ। জাস্ট মন্দারমণির মোহনাটা, প্রচুর নৌকা রয়েছে এখানে, মাছের কিছু কিছু নৌকা এখনও ঘুরে বেড়াচ্ছে। আর এখান থেকে সোজা এইদিকে গেলে হলো মন্দারমণি। পায়ে হাঁটার জায়গা আছে, কিন্তু এখান থেকেই ফেন্সিংগুলো করে দিয়ে গার্ডরেল করে দিয়েছে, কিন্তু ওঠাটা মুশকিল। এইদিকে মাছ ধরার নৌকোগুলো রয়েছে, প্রচুর নৌকো। ইনফ্যাক্ট এখান থেকে এসেছে সমুদ্র।
জাস্ট আমি কাঁথি ক্রস করলাম, এখনও প্রায় 149 কিলোমিটারের মতো ডিস্টেন্স দেখাচ্ছে কলকাতা। ফিরতে ফিরতে ওই 8টার মতো বাজবে, 8টা সাড়ে 8টা হবে। ওয়েদার এতটাই ডাল আজকে, এখন বাজে মাত্র 4:18, দেখে মনে হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। বৃষ্টি হয়তো হবে বা কোথাও হচ্ছে, এটাও হতে পারে। তবে ওয়েদারটা খুব বেশি চড়া রোদ বা ছিল না বলে ভালো ঘুরতে পেরেছি দীঘায়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো একদিনের দীঘা সফর, মেন আমার উদ্দেশ্য ছিল জগন্নাথ মন্দির দর্শন করা, তার সাথে সাথে আমি কয়েকটা ছোটো ছোটো জায়গায় ঘুরেছি, কারণ আমি অনেকদিন বাদে গেলাম, টাইমও ছিল হাতে, সেজন্য ঘুরে নিয়েছি। তবে একদিনে দীঘার জগন্নাথ মন্দির কিভাবে দর্শন করা যায় সেটাই এই ভিডিওর মূল আকর্ষণ। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভিডিও দেখতে থাকুন, ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।